রাজধানীর সড়কে খামখেয়ালি মতো গাড়ি চালাচ্ছেন চালকরা, সৃষ্টি হচ্ছে যানজট। আমি এখন বাইরে যাব, লাইট দিচ্ছি, আমি বাইরে যাচ্ছি, এখন উনি যাবে ডাইনে, উনি বাইরে এসে তেরা করে দিল গাড়িটা, তাহলে ভালো হলো? এদিকে আপনি ভুল করছেন? হ্যাঁ, ভুল করছি তো অবশ্যই। আগে যাওয়ার জন্য সবাই যেদিক দিয়ে ফাঁক পায় এদিক দিয়ে যায়। বিশেষ করে যেগুলা সরকারি গাড়ি আছে এই গাড়িগুলা একদম বেশি অ্যাক্সেস করে। লেন পদ্ধতি মানা না হলে মিলবে না সমাধান। লেনগুলো মেনে চললে আমাদের যানজট অনেকাংশে কমে যেত, অ্যাক্সিডেন্ট সংখ্যা অনেক কমে যেত আমাদের। যারা এই ধরনের প্রজেক্টের সাথে জড়িত আছেন তারা রাস্তার সামগ্রিকভাবে ক্যাপাসিটি ধাপে ধাপে কিভাবে বাড়াতে হবে সেই টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফাহমিদা মৌটুসী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রিক্স বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। ডিসেম্বরেই শেষ হবে সাভারের শিল্পনগরীর সব কাজ। 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকতে পারবে না, শিল্পনগরী পরিদর্শন শেষে মন্ত্রীর নির্দেশ। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 3 শিশুর মৃত্যু। শোক নেমে এসেছে পুরো ভাদুঘর এলাকায়। এবং 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমন্বয়হীনতার কারণে অকার্যকর আগের পরিকল্পনা, অভিযোগ নগর বিশেষজ্ঞদের। রাজধানীর কোনো সড়কে মানা হচ্ছে না লেন পদ্ধতি। প্রতিটি সড়কে চালকরা গাড়ি চালাচ্ছেন নিজেদের খামখেয়ালি মতো। ডান লেনের গাড়ি বাম লেনে আর বাম লেনের গাড়ি চলছে ডান লেনে। আবার একই লেনে চলছে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে রিকশার মতো ধীর গতির বাহনও। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, লেন পদ্ধতি মানার অভ্যাস তৈরি না হলে মেট্রো রেল বা ফ্লাইওভার যাই করা হোক না কেন সেসবের সুফল পাবে না নগরবাসী। বাবুল হোসেনের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। সড়কে রং দিয়ে চিহ্নিত করা আছে লেন, তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কোনো চালকের। আগে যাওয়ার জন্য অনেক চালকই দীর্ঘক্ষণ আটকে রাখছেন ভিন্ন লেন। পরের মোড়ে ডানে যাবে যে গাড়ি, অবলীলায় তা চলছে বাম লেন দিয়ে। যানজটের শহর ঢাকার সব রাস্তার চিত্রই এখন এমন। অথচ নিয়ম অনুযায়ী রাস্তার ডান পাশের লেন দিয়ে চলাচল করার কথা সবচেয়ে দ্রুত গতি ও জরুরি প্রয়োজনের গাড়িগুলোর। মাঝ লেন দিয়ে তার চেয়ে তুলনামূলক কম গতির ও বাম লেন দিয়ে সবচেয়ে ধীর গতির গাড়ি চলার নিয়ম। এই নিয়ম না মানাও ঢাকার রাস্তায় অসহনীয় যানজটের একটি কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। আর এজন্য চালকরা দুষছেন একে অপরকে। আমি এখন বাইরে যাব, লাইট দিচ্ছি, আমি বাইরে যাচ্ছি, এখন উনি যাবে ডাইনে, উনি বাইরে এসে তেরা করে দিল গাড়িটা, তাহলে ভালো হলো? আপনি তো শোয়া যাবেন না, বাম দিকের লেনটা বন্ধ করে রাখেন কেন? না, এটা তো বন্ধ করা যাবে না, কিন্তু আমি ওই যে সাইডে বন্ধ করতে করতে আইসা পড়ছি এই সাইডে। এদিকে আপনি ভুল করছেন? হ্যাঁ, ভুল করছি তো অবশ্যই। ড্রাইভাররা কেউ কাউরে ছাড় দিতে চায় না, আছে না যে আমি সোজা যাবো মাঝখানে থাকি। বিশেষ করে যেগুলা সরকারি গাড়ি আছে এই গাড়িগুলা একদম বেশি অ্যাক্সেস করে। যানজটে পড়ে থাকে, আগে যাওয়ার জন্য সবাই যেদিক দিয়ে ফাঁক পায় এদিক দিয়ে যায়। চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনাও কমে যেত বলে মনে করেন ট্রাফিক পুলিশরা। লেনগুলো মেনে চললে আমাদের যানজট অনেকাংশে কমে যেত, অ্যাক্সিডেন্ট সংখ্যা অনেক কমে যেত আমাদের। 157 ধারা মামলা করি, প্রতিবন্ধকতার মামলা করি, আবার লেন ভায়োলেশন, দুইটাই দেয় এক সময়। বিআরটিএ জানিয়েছে সমস্যা সমাধানে শিগগিরই ঢাকায় বাসের জন্য বাস রোড ট্রানজিট নামে আলাদা লেনের কাজ শুরু হবে। বিআরটিএর পক্ষ থেকে লেন মেনে গাড়ি চালাতে চালকদের বাধ্য করতে নানা চেষ্টার কথা বলা হলেও বাস্তবে তা চোখে পড়ে না। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, লেন না মেনে এলোমেলোভাবে গাড়ি চালালে একদিকে যেমন নগরের যানজট সমস্যা কখনো সমাধান হবে না, অন্যদিকে যে উদ্দেশ্যে সরকার মেট্রো রেল ও ফ্লাইওভারের মতো বড় বড় প্রকল্প হাতে নিয়েছে তা থেকেও কাঙ্ক্ষিত সুফল পাবে না নগরবাসী। ট্রাফিক
আমার সুশৃঙ্খল না হওয়াতে, বিশৃঙ্খল হওয়াতে কিন্তু আমরা অন্যান্য প্রজেক্টেরও কিন্তু বেনিফিট পাচ্ছি না। এই উন্নয়ন তো টেকসই উন্নয়নের লক্ষণ না। যারা এই ধরনের প্রজেক্টের সাথে জড়িত আছেন তারা রাস্তার সামগ্রিকভাবে ক্যাপাসিটি ধাপে ধাপে কিভাবে বাড়াতে হবে সেই টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন, আমি সরাসরি বলবো ট্রাফিক কনজেশনের জন্য অনেক সময় দেখা যায় নির্ধারিত লেন অনেক সময় মেনে চলা হচ্ছে না। বিআরটি যখন হবে একটা ডেডিকেটেড একটা লেন বাসের জন্য থাকবে, সেই লেনে শুধু বাস যাবে। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসেব মতে লেন না মানা সহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজটে বছরে দেশের মোট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। ফাহমিদা, এইমাত্র যে সহকর্মী মাহমুদ রাকিবের যে রিপোর্টটি দেখলেন, সেই রিপোর্টের মাধ্যমে কিন্তু মোটামুটি রাজধানীর লেন পদ্ধতি না মানার একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে। এই চিত্র কিন্তু শুধুমাত্র রাজধানীর প্রধান কয়েকটি সড়কে না, সবকটি সড়কেই কিন্তু এই চিত্র। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম একটি স্থান, অর্থাৎ সায়েন্স ল্যাব এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি কিন্তু লেন করে দেওয়া হয়েছে আলাদা, এবং এই লেনটি করে দেওয়া হয়েছে কিন্তু কিছুদিন আগে সর্বপ্রথমে করে দেওয়া হয়েছিল কংক্রিট দিয়ে কিছু দূর পর্যন্ত। তার পরবর্তী দেখা গিয়েছে অনেকে এই লেন না মানার কারণে কিন্তু লোহা দিয়ে আলাদা একটি কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে একদম। এটা কিন্তু অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যতদূর চোখ যাচ্ছে। এই এত দূর পর্যন্ত দেওয়ার কারণ কিন্তু শুধুমাত্র একটাই, সেটা হলো যে ড্রাইভারদের কিন্তু সচেতনতা নেই। আমি সকাল থেকে বিভিন্ন রাস্তায় ঘুরেছি, সেই সব বিভিন্ন রাস্তাগুলোতে কিন্তু দেখেছি যে ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত কিংবা ব্যক্তিগত যেসব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পর্যন্ত কোনো গাড়িতেই কিন্তু লেন মানার কোনো প্রবণতা, লেন পদ্ধতি মানার কোনো প্রবণতা দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বড় বাসের পিছনে ছোট একটি সিএনজি আসছে, কিংবা একটি রিক্সা আসছে, একটা ভ্যান আসছে, কিংবা ডানের গাড়ি কিন্তু যে গাড়িটি বামে যাবে, বাম লেন ধরে যা আসার কথা সেই গাড়িটি কিন্তু বাম লেন ধরে আসছে না। হঠাৎ করে কিন্তু সিগন্যালের শেষ মাথায় এসে কিন্তু সে টার্ন নিচ্ছে। ফলশ্রুতিতে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু যানজটের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাড়ির ক্ষতির সম্মুখীন হয়। তো আমরা কিন্তু কথা বলেছিলাম সকালে আজকে বিআরটি এর সচিবের সাথে। সে সচিব মহোদয় কিন্তু বলেছেন যে লেন পদ্ধতি মানার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান তারা করবেন, এবং সচেতন বাড়াতে, অর্থাৎ ড্রাইভারদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করবেন বলে তারা জানিয়েছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি যে লেন মানার পদ্ধতি যেটা মূলত আমরা জানি সেটা হলো যে একদম ডান লেনের রাস্তা দিয়ে চলার কথা, কিন্তু সব থেকে দ্রুতগতির যানবাহনগুলো, পরবর্তীতে মাঝ লেন দিয়ে চলার কথা কিন্তু তার থেকে একটু কম ধীরগতি সম্পন্ন যানবাহনগুলো, এবং পরবর্তীতে কিন্তু একদম বাম সাইডের লেন দিয়ে কিন্তু চলার কথা সব থেকে ধীরগতির যানবাহনগুলো। কিন্তু সেই নিয়মগুলো কিন্তু কোনো রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে ছোট কোনো সড়কেও কিন্তু আমরা দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। তো মোটামুটি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে আমার কাছে ফাহমিদা এই ছিল সবশেষ। পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা থাকলে জানিয়ে দেব। দর্শক, রাজধানীর বিভিন্ন সড়কে লেন পদ্ধতি না মেনে গাড়ি চলার যে প্রবণতা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আউটরিচ বৈঠকে বিমস্টেক সদস্য রাষ্ট্রের নেতাদের সাথে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। স্থানীয় সময় বেলা 10:15টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গোয়া নেভাল এয়ারপোর্টে অবতরণ করেন। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর ও গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এলিনা সালদানহা। এ সময় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এদিকে শেখ হাসিনা গোয়াতে পৌঁছানোর পর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে শেখ হাসিনার ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিকেলে বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এর আগে সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো সুষম খাদ্য পায় না দেশের 30 ভাগের বেশি মানুষ। এ অবস্থায় বিশ্বব্যাংক বলছে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে সবচেয়ে বেশি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে।
কৃষি প্রধান বাংলাদেশে ৫-৬ বছর আগেও আমদানি করা হতো চাল, তবে গেল বছর থেকে চাহিদা মিটিয়ে এই খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। এসব হিসাবের কোনো খবরই রাখেন না খোদ রাজধানীর বাসিন্দা কুলসুম বেগম। প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকার বাজারে পরিবারের ৮ সদস্যের আহারের ব্যবস্থা করতেই যে সময় চলে যায় তার। শুধু জানেন চালের দাম একটু কম হলে সেই টাকা ব্যয় করতে পারতেন অন্য খাতে। তখন রান্তাছি এটা যখন দুপুরে খাই মাঝে মাঝে বাজার সদাই হয় না, খাওয়া করা কষ্ট করা লাগে। চাউলের দামটা যদি একটু কম থাকতো তত ২-৪ টাকা বাঁচায় বাজার করে দেওয়া যায়। প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ, পরিবর্তন হচ্ছে জলবায়ু। এমন পরিস্থিতিতেও খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশে। তবে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকলে এর কোনো সুফল পৌঁছবে না ভোক্তা পর্যায়ে, এমন দাবি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যে ব্যবস্থাটি রয়েছে সেটি রাজনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে একটা চক্রায়িত, সিন্ডিকেটেড, এবং এখান থেকে বের হতে না পারলে দারিদ্রতা এবং আমাদের অভাবকে, খাদ্যাভাবকে দূর করতে পারবে না উৎপাদন বেশি হলেও। আর পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বিশ্ব ব্যাংক বলছে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, নিশ্চিত করতে হবে সব পর্যায়ে খাদ্যের প্রাপ্যতা। সবকিছু যে দেশে উৎপাদন করতে হবে তা না, একটা ব্যালেন্স ডায়েট কেনার ক্রয় ক্ষমতা আমরা অর্জন করতে পারছি কিনা। অবভিয়াসলি ৩১.৫% ক্ষেত্রে তো সেটা হয়নি। ক্রয় ক্ষমতার জন্য একদিকে যেমন আয়ের বৃদ্ধির প্রয়োজন, অন্যদিকে খাদ্য মূল্যটা একটা সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন। উৎপাদন পর্যায়ে চালের পাশাপাশি অন্যান্য খাদ্যশস্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ, এবং তা হয়তো খুব শিগগিরই অর্জন করবে। তবে সেসব খাদ্যদ্রব্য কতটা সহজে সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে খাদ্যশস্য উৎপাদনের সফলতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে ফসল ভেদে উৎপাদিত খাদ্যের 12 থেকে 44% অপচয় ঘটছে। এই অপচয় দেশের টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি, এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন অপচয় রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। খাদ্যমন্ত্রী বলছেন এ ব্যাপারে কৃষকদের সচেতন করতে কাজ করছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। সবুজ শ্যামলিমা বাংলা। প্রান্তর জুড়ে যে ফসল তা কৃষকের শ্রমে আর ঘামে অর্জিত। কৃষকের এই কষ্টার্জিত শ্রমের উপর দাঁড়িয়েই দেশের মোট জিডিপির 20% বেশি অর্জন হয় কৃষিখাত থেকে। এছাড়াও খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। এত কিছুর পরও খাদ্য নিরাপত্তায় পৃথিবীর 22টি ঝুঁকিপ্রবণ দেশের একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এই ঝুঁকি সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই যখন খাদ্যের সার্বিক অবস্থা, তখন জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা তথ্য দিচ্ছে দেশের উৎপাদিত ফসলের 30% অপচয় ঘটে খাবার টেবিলে যাবার আগেই। এই অপচয়ের সর্বোচ্চ সবজি এবং ফলে 44%, তেল এবং ডাল জাতীয় শস্য 20%, মাংসে এর পরিমাণ 20%। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ঘটে বিপুল পরিমাণ অপচয়। অপচয় রোধে কৃষি ব্যবস্থাপনার প্রতিটি স্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পরিবহন ব্যবস্থাপনা এবং এটা হাত দিয়ে নাড়াচাড়া ইত্যাদি সব জায়গাতে আমাদের উন্নতর প্রযুক্তি, যানবাহন এটা ব্যবহার করতে হবে। অন্যদিকে অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন খাদ্যমন্ত্রী। আমাদের কৃষকদের সচেতন করারও চেষ্টা করছি এবং আমাদের এই সমস্ত বিভিন্ন পর্যায়ে যে কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখন। মন্ত্রী জানিয়েছেন অপচয় রোধে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বাসার আবর্জনার সাথে 10% বেশি খাবার থাকলে জরিমানা গুনতে হয় আমেরিকান একটি শহরের বাসিন্দাদের। আর বাংলাদেশে এখনো যখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি, তখনও হরহামেশাই ঘটছে অপচয়। আর এই অপচয় রোধে প্রয়োজনে আইন প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনায় বর্ণাঢ্য আয়োজনে পালন হয়েছে বিশ্ব খাদ্য দিবস। সকালে শহরের শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরের সময় আরো থাকছে ভর্তি ফরমের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ।
রাজধানীতে নকশা লঙ্ঘন করে নির্মিত সব ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সচিবালয়ে রাজুকের পরিদর্শকদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এছাড়া অবৈধভাবে জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান গণপূর্তমন্ত্রী। কেউ যদি পারমিশন না নিয়ে যদি নিজের ইচ্ছায় কোনো ভবন করে থাকে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেবে। আনপ্ল্যান্ড হইতে কোনো আপনার যেন কোনো কিছু না হয়। অবৈধভাবে যারা ভরাট করছে, জলাশয় ভরাট করছে, এটা রুখতে হবে। শাস্ত্র ধর্ম বা ঈশ্বর নয়, গানে গানে কেবল মানুষেরই ভজন সাধনের কথা সারা জীবন বলে গেছেন লালন ফকির। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দিতে হাজার হাজার সাধক প্রাণ বারামখানায় জড়ো হন প্রতি বছর। কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হওয়া 3 দিনের লালন উৎসব নিয়ে সংবাদের শেষের দিকে থাকছে রিপোর্ট এবং সরাসরি দেখানো হবে সেখানকার প্রস্তুতি। আমন্ত্রণ রইল। ডিসেম্বরে সাভারের শিল্পনগরীর সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সে সঙ্গে 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকতে পারবে না বলেও জানান তিনি। সকালে সাভারের ট্যানারি শিল্পনগরী পরিদর্শন শেষে এ নির্দেশ দেন শিল্পমন্ত্রী। তবে এ সময়ের মধ্যেও পুরোপুরি স্থানান্তর সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একের পর এক আলটিমেটাম আর দফায় দফায় মন্ত্রীদের সরেজমিন পরিদর্শন করলেও এখনও কাজ শেষ হয়নি হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরের স্থানান্তর প্রক্রিয়া। পুরোপুরি কাজ শেষ হয়নি অবকাঠামো নির্মাণেরও। এমন অবস্থায় রোববার সাভারের শিল্পনগরীটির অগ্রগতি দেখে শিল্পমন্ত্রী নির্দেশ দেন নতুন বছরের প্রথম দিন থেকেই ট্যানারির সব কার্যক্রম সাভারে শুরু করতে। At any cost within 30th December আমাদের পক্ষ থেকে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলিও সম্পন্ন হবে ইনশাল্লাহ, এবং যারা মালিক পক্ষ তারাও এখানে আসতে হবে উইদিন 30 ডিসেম্বর। 1 জানুয়ারি থেকে হাজারীবাগে কোনো ট্যানারি শিল্প থাকতে পারবে না। দীর্ঘদিন থেকে ট্যানারি মালিকেরা বলে আসছেন অবকাঠামোর সঠিক সময় নির্মাণ না হওয়া এবং গ্যাস পানি বিদ্যুতের সংযোগ না পাওয়ায় স্থানান্তর আটকে আছে। তবে শিল্পমন্ত্রী জানান হাজারীবাগে কারখানার বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ পাচ্ছেন না অনেক ট্যানারি মালিক। ওখানকার বিল পরিশোধ না করলে এখানের কারেন্ট দেবে না, এটা জানা সত্ত্বেও তারা ওখানকার বিল পরিশোধ করছেন না। 2 নম্বর, যারা এই কথা বলে তারা নিজেরাই আসতে গড়িমসি করছে। এদিকে এই সময়ের মধ্যে অনেকাংশ স্থানান্তর করা সম্ভব হলেও শিল্প ইউনিটের পুরোপুরি সরাতে আরো কিছু সময় লাগবে বলে জানান ট্যানারি মালিকরা। ডিসেম্বরের ভিতরে হয়তো ম্যাক্সিমাম ট্যানারি আপনার ওয়েটবুল পর্যন্ত, থেকে ওয়েটবুল পর্যন্ত এই কাজটা করতে পারবে। এখানে ক্রাস্ট এবং ফিনিশের কাজটা আর একটু সময় লাগবে। বিসিক শিল্পনগরীর জমি যেটা বরাদ্দ পেয়েছি সেই জমিটা বুঝিয়ে দিলে সেই জমিটা ব্যাংকে মর্টগেজ দিয়ে আমরা যে লোনটা নিতে পারবো সেটা দিয়ে আমরা কাজটা করতে এক্সপিডাইট করতে পারবো। সাভারের হেমায়েতপুরে 200 একর জমির উপর 155টি ট্যানারির 205টি শিল্প ইউনিটের মাধ্যমে পরিবেশ বান্ধব ট্যানারি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন ঘটনাস্থলে এবং আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে ঢাকা মেডিকেলে পাঠানোর পথে মৃত্যু হয়। সকালে ভাদুঘর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছেলে শুভর আবদার ফেলতে পারেননি বাবা, তাই ট্রেনের ছবি ও ভিডিও করার জন্য ছেলেকে নিজের মোবাইলটি দেন বাবা মোহাম্মদ কাউসার মিয়া। তবে এই মোবাইলই যে ছেলের মৃত্যুর কারণ হবে তা হয়তো কেউই ভাবতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল 10টার দিকে পারভেজ, শুভ ও মোনায়েম ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর রেল লাইনে দাঁড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে সেলফি তুলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আখাউড়া থেকে ভৈরবগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে পারভেজ ও শুভর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় অপর শিশুরও। সোনার বাংলা ট্রেন যেতেছে আর কি, ওই সময় তারা সেলফি তুলছিল আর কি। তোলার সময় তো যে সময় এদিক এভাবে শুধু তুলছিল আর কি, তো এরা নজর তো এই ট্রেনের মধ্যে, ওই ট্রেন
তার ওজন নেই আর কি। তো অনেক ছেলেরা ডাকে বলছে আর কি যে এই টেনেছে শুনছে না। 3 জন হেসে হারিছে আর হিয়ান্তে ডাকতেছে ডাকার পরে হেরা কোনো ডাক শুনতেছে না, গাড়ির আওয়াজ শুনলে না, এরপরে হে গাড়ি এসে 3 জনের ফেলে আর হিডা ফালতা ফুইরাছে গাফানি। 3 শিশুর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ভাদুঘর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। মোবাইল ক্যামেরা না কিটা করতে গেছে আর 3-4টা মিল্লা, আমি কোথায় আমি জানিও না, আমি ঘরে আসছিলাম বেড়াতে হওয়ার পর আর কি যে সকালে খবর পাইছি আমরা যে এই অবস্থা, ছবি নাকি তুলতে গেছে, যাওয়ার পরে এখানে বাচ্চারা মারা গেছে। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আওয়ামী লীগের সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারা এতে অংশ নেবে বলে প্রত্যাশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে সকালে অস্থায়ী কার্যালয়ে এক যৌথ সভায় তিনি বলেন, আমন্ত্রণে বসার সুযোগ নিয়ে বেগম খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের কাছে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন। অতীতের ভুল শুধরে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও মনে করেন তিনি। বিএনপিকে আমরা দাওয়াত দিচ্ছি, আমরা চাই তারা আসুক, এসে আমাদের বিজয়ের কথা শুনুক এবং তারা নিজের কানে তাদের চক্রান্তের কথা শুনুক, এটা আমরা চাই। খালেদা জিয়া নির্বাচন আগে ভুল করেছে, ঐতিহাসিক ভুল করেছেন, নিশ্চয়ই তিনি আর ভুল করবেন না। নির্বাচন মাঠে আসবেন, আমাদের সঙ্গে নির্বাচন মাঠে লড়াই হবে ইনশাল্লাহ। তার এই কাউন্সিল মাধ্যমে আমরা সঞ্চয় করবো, আমার দলকে সেভাবে সাজাবো ইনশাল্লাহ। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশের বিপক্ষে বড় সংগ্রহের জন্য লড়ছে বিসিবি একাদশ। আব্দুল মজিদের অর্ধশতক, আবারও ব্যর্থ সৌম্য। 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি ফর্মের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বিভিন্ন বিভাগের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, অনার্স প্রথম বর্ষের ভর্তি ফর্মের মূল্য 300 টাকা বাড়ানোয় গরিব মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 2012-13 সেশনে ছিলাম, তখন আমরা 600 টাকা দিয়ে ফর্মে করছিলাম, এখন 1200 টাকা। 3 বছরে একদম 100% বেড়ে গেছে। এটা আসলে কখনোই কাম্য না। শিক্ষা সবার অধিকার, কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রশাসন যে কাজগুলো করতেছে, এটা তো শিক্ষা হচ্ছে একটা উচ্চবিত্ত শ্রেণীর জন্য হয়ে যাচ্ছে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ভর্তি ফর্মের দাম কমাতে হবে, যেন সবাই পরীক্ষা দিতে পারে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর সবশেষ মাস্টার প্ল্যানের 5% বাস্তবায়ন হয়নি। গত 20 বছরে সিটি কর্পোরেশন সহ কোনো সংস্থাই গ্রহণও করেনি এটিকে। অথচ 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে সংস্থাটি। মাস্টার প্ল্যান প্রজেক্ট প্রোফাইল এখন গণপূর্ত মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনের বিবেচনায় রয়েছে। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের প্ল্যানটি তৈরি হওয়ায় অকার্যকর হয় এটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে আবার নতুন মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মন্ত্রণালয়ে পাঠানো এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 25 কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে চান সিডিএ চেয়ারম্যান। এই প্রকল্পটা অনুমোদনের সাথে সাথে অর্থের বিষয় আছে, সেটা আমরা প্রস্তাব করেছি সরকারি অর্থে এটা করার জন্য। প্রায় 25 কোটি টাকা ব্যয় হবে। সুতরাং এই প্রকল্প এখন প্রক্রিয়াধীন আছে। আমরা মাস্টার প্ল্যানকে গণমুখী করার জন্য 41টা কমিটি করেছি। তবে প্রশ্ন উঠেছে মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে। সবশেষ 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তা প্রণয়ন করা মাস্টার প্ল্যানের উল্লেখযোগ্য কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি। রেল লাইনগুলির উপর দিয়ে ওভারক্রস হওয়ার কথা ছিল, এগুলি হয়নি। তারপরে কিছু কিছু প্যারালাল রাস্তা হওয়ার এবং ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ রাস্তার প্রস্তাবনা ছিল, সেগুলি একটাও ধরা হয়নি। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হয়েছিল, যে কারণে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে এই পরিকল্পনাকে অগ্রাহ্য করেছে। 1-2% বেশি মাস্টার প্ল্যানের কাজ হয়নি। যেটা মাস্টার প্ল্যানের আগে বাস্তবায়ন হচ্ছিল সেটিকে মাস্টার প্ল্যানের পার্ট হিসাবে ধরা হয়েছে। ওটিকে যদি ধরেন তাহলে 4-5% মতো মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়েছে। তবে সিডিএ চেয়ারম্যানের দাবি, তারা মাস্টার প্ল্যান প্রণয়ন করলো, ড্রেনেজ ও সুয়েজ প্রকল্প, ওয়াসার এবং জলবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ড্রেনেজ মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে, সুয়েজ সিস্টেমটা এটা ওয়াসাকে, আর জলবদ্ধতা নিরসনের যত কর্মকাণ্ড সেটা বাস্তবায়ন করতে হবে সিটি কর্পোরেশনকে।
বাকিগুলো বাস্তবায়ন করবে সিডি। সাগর এবং নদীর তীর ঘেঁষে পাহাড় ঘেরা 60 বর্গমাইলের বন্দরনগরীতে 60 লাখ লোকের বসবাস আর অপ্রশস্ত সড়কে যানজট এবং জলবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্ব দারিদ্র্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে আসছেন। দারিদ্র্য বিমোচনের সাফল্য দেখিয়েছে এমন একটি দেশকে প্রতীকী হিসেবে ধরে প্রতি বছর দিবসটির মূল অনুষ্ঠান আয়োজন করে বিশ্ব ব্যাংক। দারিদ্র্য বিমোচনের সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বাংলাদেশকে বেছে নেয় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। রাজধানীর কমলাপুর থেকে ছিনতাইকারী চক্রের 3 সদস্য এবং মিডফোর্ডে থেকে ভেজাল ওষুধ সহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ছিনতাইকারীদের কাছ থেকে 6টি ছোরা, 11টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে পুলিশ জানায় আটক 3 ছিনতাইকারী কমলাপুর এলাকায় রিকশা আরোহী ও পথচারীদের মোবাইল ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদেরও পরিচয় পাওয়া গেছে। এছাড়া ভেজাল ওষুধ সহ একজনকে আটকের বিষয়ে পুলিশ জানায় স্থানীয়ভাবে তৈরি ভেজাল ওষুধের গায়ে বিদেশি ব্র্যান্ডের নাম বসিয়ে মিডফোর্ডে তা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। ভেজাল ওষুধের সঙ্গে জড়িত এই চক্রের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বড়সড় একটা ছিনতাইকারী গ্রুপ, প্রায় 15-16 জন সদস্য আছে এই গ্রুপে। তারা কমলাপুর কেন্দ্রিক ছিনতাই কাজ করে। তো এই ধরনের ছিনতাইকারী গ্রুপ থেকে আমরা 3 জনকে গ্রেফতার করেছি এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রুপের আরো অনেকদের নাম পেয়েছি। 19 ধরনের ঔষধ, এগুলি তারা নিজেরা প্রস্তুত করে। লেভেলটা বাইরে দিয়ে কখনো ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, কখনো মেড ইন ইউএসএ। কোন কোন দোকানে এগুলি সেল করেছে সেই তথ্যটাও বের করব এবং ঢাকার বাইরেও যদি থাকে সেখানেও আমরা অভিযান চালাবো। ঝালকাঠির 2 বিচারক হত্যা মামলায় খুলনা কারাগারে জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর হবে আজ। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরি আলম ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার মুখপাত্র মনিরুজ্জামান খান মিঠু। কারা কর্তৃপক্ষ জানায় সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। জেএমবি নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগার ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। 2005 সালের 14 নভেম্বর মাইক্রোবাসে করে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় 2006 সালের 29 মে আসামি আরিফ সহ 7 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক আহমেদ। এই মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাই সহ 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে। মাদারীপুর পুলিশের প্রকাশিত 17 নিখোঁজ ব্যক্তির 16 জনই শিবচর উপজেলার বাসিন্দা। নিখোঁজদের স্বজন ও নাগরিক সমাজের অভিযোগ, যথাযথ তদন্ত না করেই অনেকের নাম তালিকাভুক্ত করেছে পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 17 ব্যক্তিকে নিখোঁজ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের হেডকোয়ার্টার সহ বিভিন্ন দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। এই নিখোঁজদের মধ্যে শিবচর উপজেলারই রয়েছে 16 জন। তবে শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের আব্দুল মাজেদের ছেলে মনি আকনকে নিখোঁজ দেখালেও এই ঠিকানায় পাওয়া যায়নি কাউকে। বাসিন্দা কিনা তা আমরা এখন যেহেতু পাই নাই, সেহেতু আমার মনে হয় না তারা এই ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে শিবচর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের লুৎফর খানের ছেলে রফিকুল একটি মামলায় পুলিশ হেফাজতে থাকাকালীন নিখোঁজ তালিকায় রয়ে গেছে তার নাম। এছাড়াও নিখোঁজদের মধ্যে কেউ রয়েছে মানসিক রোগী, আবার কেউ পারিবারিক কলহের কারণে রয়েছে আত্মগোপনে। এই চারিদিকে দেনাদুনা কিছু ছিল এবং এই দেনার জন্য গেছে পাগলের মতন থাকতো, মনে করছে কোথায় নিচে খেয়ে পড়ে রয়েছে না কই ধরে ধরে নিয়ে গেছে। এদিকে পুলিশ যথাযথ তদন্ত না করে নিখোঁজ তালিকা করায় ক্ষোভ জানিয়েছেন সুধীজনেরা। একটা লোক নিখোঁজ থাকলে সে সঠিক কি জন্য নিখোঁজ হলো অনুমান নির্ভর একটা তালিকা দেওয়া ঠিক হয় নাই। কেউ পাগল, কেউ এমনি বাপ মার সাথে রাগ হয়ে গেছে, এইগুলো তো আসলে জঙ্গি না। তবে নিখোঁজ ব্যক্তিরা জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত কিনা এ ব্যাপারে এখনো অধিকতর তদন্ত চলছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। এই নিখোঁজ লোকদের ব্যাপারে তাদের আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নিচ্ছে। পুলিশের পক্ষ থেকেও
নানাভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে, আসলে তারা কোথায় আছে, কোথায় যেতে পারে। গত 15 জুন মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর জঙ্গি হামলার পরই তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। সময় সংবাদ, মাদারীপুর। 3 বছরেও চালু হয়নি জামায়াত শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের পর্যটন মোটেলটি। 2013 সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মোটেলটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে জামায়াত শিবির কর্মীরা। এরপর মোটেলটি চালু করার কোনো উদ্যোগ নেয়নি পর্যটন কর্পোরেশন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির কর্মীরা নবনির্মিত পর্যটন মোটেলটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয়া হয় ঘরের সব আসবাবপত্র। এতে মোটেলটির সবকিছু তছনছ হয়ে যায়। এই অবস্থায় এটিকে সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিভিন্ন এলাকার লোক এসে থাকার জায়গা পায় না। এখন যা দেখতে পাচ্ছি যে প্রচুর সমস্যা। এই সমস্যাটাই আমাদের এই পর্যটন মোটেল যদি করে আমাদের দূরীকরণ হবে। পুনরায় এটার সংস্কার করে এটা চালু করলে আমরা এলাকাবাসী বা এলাকার লোকজন আমরা এর অনেক উপকৃত হব। এদিকে মোটেলটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 2 কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান ঠিকাদার প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। পর্যটন মোটেলটিকে আমরা পুনরায় যদি চালু করতে চাই বা সরকার করার উদ্যোগ নাই, তো প্রায় 2 কোটি টাকা ব্যয় করতে হবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন মোটেলটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান যারা অপূর্ব চৌধুরী মহোদয় স্যার এখানে ভিজিট করে গেছেন এবং তারা প্রকল্প তৈরি করেছেন এবং দ্রুত চালু করার ব্যাপারে তাদের তৎপরতা দেখে আমার মনে হয়েছে যে অল্প দিনের মধ্যে এটা চালু হবে। ঐতিহাসিক সোনা মসজিদের কাছে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2012 সালের 30 ডিসেম্বর মোটেলটির নির্মাণ কাজ শেষ হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। লালনের 126তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে 3 দিনের লালন উৎসব। সন্ধ্যায় অধিবাস দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা, যার শেষ হবে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণ সেবার মধ্য দিয়ে। উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শাস্ত্র, ধর্ম কিংবা ঈশ্বর নয়, গানে গানে কেবল মানুষেরই ভজন সাধনের কথা সারা জীবন বলে গেছেন লালন ফকির। সাম্য, মৈত্রী, প্রেম, মানবতার বন্দনায় তার গান যুগে যুগে মানুষের কাছে স্থান পেয়েছে এক আলাদা উচ্চতায়। আজও মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে পৃথিবীতে হাসি গান ছড়িয়ে দিতে হাজার হাজার সাধক প্রাণ লালনের সুর কথায় ডুবে থাকা বারামখানায় জড়ো হন প্রতি বছর। সাইজিক কিভাবে দেখা যায়, সাইজিকে কিভাবে চেনা যায়, এগুলো আমরা ধারণ এবং পালন সবই করতে আসছি। লালনের বাণী আধ্যাত্মিক এবং জ্ঞানের কথা বলেন, মানুষের জীবনের কল্যাণের কথা বলেন। সাইজির সৃষ্টি মানেই দেহতত্ত্ব, ভাবতত্ত্ব এবং গুরুতত্ত্বের বাণী সমৃদ্ধ গান, যার কোনো ধর্ম নেই, নেই কোনো জাতকুল। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানব ধর্মের জয়গান উঠে আসে তার সুরে। মানুষের যে সঠিক পথ, সেই পথ উনি দিক নির্দেশনা সততার মাধ্যমে উনি কিছু কথা উনি রেখে গেছেন। প্রতি বছর 5 দিন ব্যাপী এই আয়োজন করা হলেও এবছর আনুষ্ঠানিকতা সীমিত করে তা নামিয়ে আনা হয়েছে 3 দিনে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকি পুলিশ এবং গোয়েন্দা পুলিশ এবং তাছাড়াও র্যাব, আনসার এরা কাজ করছেন। কমিউনিটি পুলিশিংয়ের সদস্য তারাও কাজ করছেন। কমিটির যারা ভলান্টিয়ার তারা আছেন। জেলা প্রশাসনের সাথে একসাথে মিলে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। লালনের তিরোধান দিবসের আয়োজন মূলত 3টি পর্বে ভাগ করা থাকে: অধিবাস, বাল্য সেবা, পূর্ণ সেবা। এছাড়া সাধু শিষ্যের ভাবের আদান প্রদান, গানের তর্ক, সেবা গ্রহণ সহ পালন করা হয় আরো নানা আচার অনুষ্ঠান। সময় সংবাদ, কুষ্টিয়া। দর্শক, লালন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়ার ছেউরিয়ায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, মৌটুসী, খাঁচার বিছড়ে অচিন পাখি কেমনে আসে যায়, এরকম অজানা কিন্তু লালনও জানতে পারেননি, আর সেই অজানা এখনো রয়েছে। এ কারণে কিন্তু তার ভক্ত সমর্থকরা প্রতি বছরের মতো এবারও এই লালন মেলায়
আসতে শুরু করেছে। আজকে সন্ধ্যার সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। কিন্তু তাহলেই বা হবে কি, এখন কিন্তু সকালবেলা থেকে দেখছি যে বিপুল পরিমাণ তার ভক্ত অনুরাগীরা এই লালন আখড়ায় উপস্থিত হয়েছে। এখন যদি এই এলাকাটির কথা বলি, এখানে দুটি অংশে কিন্তু প্রচুর পরিমাণে অনুরাগী রয়েছে এবং যারা লালনের শিষ্যত্ব গ্রহণ করেছেন, লালনের দর্শনে বিশ্বাস করেন, তারা রয়েছেন। এছাড়া উৎসুক কিছু মানুষ যারা আসলে এই আচারটা, এই সংস্কৃতির সাথে পরিচিত হতে চান, তারাও এসেছেন। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশটি একটি উৎসবমুখর পরিবেশের রূপ নিয়েছে। এটি শুধুমাত্র একটি দার্শনিক উৎসব নয়, এটির সাথে কিন্তু আনন্দও যোগ হয়েছে এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও এই উৎসবের সাথে প্রতি বছরই যোগদান করেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাউল তো রয়েছে, তারপর যারা আসলে লালনের দর্শনে বিশ্বাস করেন, লালন যে দর্শনের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, লালন যে অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, যারা এই অসাম্প্রদায়িকতাকে বিশ্বাস করেন তারা এখানে এসেছেন এবং জীবনাচারের মধ্যে লালনকে ধারণ করার যে বিষয়টি থাকে, এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন জীবনচারের মধ্যে লালনকে ধারণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লালন 126 বছর আগে পরলোক গমন করেছেন, কিন্তু এরপরও কিন্তু এখনো তিনি সমানভাবে প্রাসঙ্গিক হয়ে আছেন তার অসাম্প্রদায়িক চেতনার কারণে। তো এখানে বিভিন্ন ধরনের বাউলরা এসেছেন, ভক্তরা এসেছেন, তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলে দেখতে চাই মূলত লালন তাদেরকে কি দীক্ষা দেন। তো সেরকমই একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। লালন আসলে আমাদেরকে কি শিক্ষা দিতে পারে বা লালনের কাছ থেকে এখন আমরা কি পেতে পারি? আসলে লালন দর্শনটা এমনই যে মানব জীবনের সেই অসাম্প্রদায়িকতা এবং মানুষকে চেনা, নিজেকে জানা, সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই মন্ত্রেই আমরা অগ্রসর হই এবং যেখানে দেখা যাচ্ছে যে একটা সুন্দর সমাজ তৈরি করার সব দিকগুলাই লালন আমাদের সামনে তুলে ধরে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে একজন যিনি বাউল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে লালন আসলে অসাম্প্রদায়িকতার কথা বলেন, লালন সত্য এবং সুন্দরের কথা বলেন। লালনের যে দর্শন তার সমানভাবে এখনো প্রাসঙ্গিক। এখন যখন সাম্প্রদায়িক বিশ্বে যখন নানা সংকটে আমরা থাকি, তখন লালনের কাছে আমাদের আশ্রয় হতে পারে। এই ছিল মূলত লালন আখড়া থেকে সর্বশেষ লালন মেলার খবর। মৌটুসি। দর্শক, কুষ্টিয়ার ছেড়িয়া থেকে লালন উৎসবের যে প্রস্তুতি চলছে তার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। দেশের বাইরের খবর, লস অ্যাঞ্জেলসের একটি রেস্তোরাঁয় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে 12 জনের অবস্থা গুরুতর। শনিবার লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়েস্ট অ্যাডামসে এ ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর মুখপাত্র জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ এবং সন্দেহভাজন আরেকজনকে খুঁজছে তারা। ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। বিসিবি ও ইংল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচের খবর। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 236 রান। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বিসিবি একাদশ। আব্দুল মজিদের আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে 51 রান করে স্বাগতিকরা, যার 47 রানই আসে মজিদের ব্যাট থেকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মতো এই ম্যাচেও ব্যাট হাতে নিজেকে প্রমাণে ব্যর্থ হন অধিনায়ক সৌম্য সরকার। ক্রিস ওকসের বলে গ্যারেথ ব্যাটের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন মাত্র 4 রানে। সৌম্য ব্যর্থ হলেও 50 তুলে নেন মজিদ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে নামেন মুমিনুল। তবে 1 রান করে মঈন আলীর বলে বোল্ড হন তিনি। এরপর 47 রান করে ফিরে গেছেন মোসাদ্দেক। আনসারের শিকার হয়ে দলীয় 228 রানে 72 রান করে শান্তরের আউটের পর সালমানের বিষয়ে ধীর হয়ে এসেছে বিসিবি একাদশের রান তোলার গতি। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিক্স বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে।
ডিসেম্বরে শেষ হবে সাভারের শিল্পনগরীর সব কাজ। 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকতে পারবে না। শিল্পনগরী পরিদর্শন শেষে মন্ত্রীর নির্দেশ। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 3 শিশুর মৃত্যু। শোক নেমে এসেছে পুরো ভাদুঘর এলাকায়। এবং রাজধানীর সড়কে খামখেয়ালি মতো গাড়ি চালাচ্ছেন চালকরা। সৃষ্টি হচ্ছে যানজট। লেন পদ্ধতি মানা না হলে মিলবে না সমাধান বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।